প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। অরিজিতের সাথে গানটাও আমার খুব কাকতালীয় ভাবেই ঘটেছে আর কি। এই গান চারটে তৈরি করেছিলাম আমি দুদিনে। শি ওয়াজ অ্যাবাউট টু টেক হার লাইফ। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া। নমস্কার, আমি রাই। হাইফাই আড্ডা আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে হাই নিউজে আমি হাজির। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবার রিকোয়েস্ট, সবার মেসেজেস পড়ি যে কাকে আনলে ভালো লাগবে, আমরা ওনাকে একটু বেশি পছন্দ করি, একটু কাইন্ডলি আনুন। তো এরমভাবেই যখন ইন্টারনেটে টেক্সট সার্ভ করছিলাম তখন কিন্তু আমি রণজয়ের নামটা পেয়েছিলাম। আর রণজয়কে আমরা কে না পছন্দ করি, তার সুর, তার গান। সো রণজয়, ওয়েলকাম টু মাই শো হাইফাই আড্ডা। লেটস ওয়েলকাম উইথ হাইফাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা রণজয়, একটা কথা বলছি, তোমার পাশে বসে আমার ভীষণ ভয় লাগছে। তোমার ভালো লাগছে, আমার ভয় লাগছে। কিরকম একটা ব্যাপার। আমি খুব রাগী নাকি? কে জানে, আমি তো সেটা জানার আমার সৌভাগ্য হয়নি তুমি রাগী কিনা। তবে একটু তো রাগী লাগে বই কি। তুমি কি রাগী? এটাই আমার প্রথম প্রশ্ন। আমি একেবারেই রাগী নই। আমাকে দেখে লোকে কেন রাগী ভাবে জানি না, একদমই আমি রাগী নই। আচ্ছা, এটা একটু অভয় দিয়েছে ও আমাকে, এরপরে আমি এগোবো আর কি। তো একটা কথা বলি, এই যে ব্যাক টু ব্যাক এত সুন্দর সুন্দর কাজ আমরা তোমার দেখছি, এবং সত্যি কথা তোমার গানের ঘরানাটা তো আমার মনে হয় একটুখানি আলাদা, টলিউডে একটা আলাদা হাওয়া বয়। তো হঠাৎ করে এই যে বাংলা ছবিতে কাজ করা, এটা শুরু হলো কিভাবে? মানে সুযোগটা এলো কি করে বলা ভালো? বাংলা ছবিতে কাজ করার সুযোগটা আমার বোম্বেতে যাওয়ার পর হয়েছে, একটু অন্য প্রসেসে। তুমি ঘুরিয়ে নাক ধরো। হ্যাঁ, আচ্ছা। বোম্বেতে থাকাকালীন আমার শিলাদিত্য মৌলিকের সাথে আলাপ 2017-এ। তো তারপরে ওনার সাথে আলাপ হওয়ার পরে একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। তারপরে দেখা হতো, আমাদের জ্যামিং হতো, গান বাজনা হচ্ছে, আড্ডা হচ্ছে। তো সেই সুবাদে এরকম একটা বন্ধুত্বের জায়গা থেকেই একদিন আমাকে শিলদা বলে যে আমি একটা বাংলা ছবি আমি পিচ করছি এবং সেটার প্রডিউসার পেয়েছি, হয়তো ওটা হবে, তো সেটা একটু তোর সাথে একদিন বসাবো প্রডিউসারদের। আমি বললাম বাহ, খুব ভালো। তো আমি তখন বোম্বেতে আমার বাড়িতেই সোয়েটারের প্রথম মিটিং হলো। সৌম্য, শুভ, পিএসএস এন্টারটেইনমেন্টের সৌম্য, শুভ, ওরা সবাই এলো। শিলদা ছিল, আরো অনেক লোকজন ছিল বাড়িতে। সেখান থেকে সোয়েটারের যাত্রা শুরু, এবং তারপর সোয়েটার লক হলো, সোয়েটার ছবিটা, সোয়েটারের গান নিয়ে যাত্রা শুরু, তারপর তো বাকিটা। সোয়েটারের গান যেন আজও 2024-এও কখনো কখনো আমরা রেগে গিয়েও ব্যবহার করি এই গানটা, তাই না? আমরা কথায় কথায় ওইটা লোককে অ্যাওয়্যার করে দিই, লোককে ওয়ার্ন করে দিই। অ্যাকচুয়ালি তো বাস্তব গানটাকেই তুলে ধরেছে। ওর গানের মধ্যে সবসময় বাস্তবের একটা ছোঁয়া থাকে। তো একটু যদি ওই গানটা দিয়ে আমরা আজকে শুরু করি। যদিও আমি জানি যে ছট করে তোমায় গান গাইতে বলে তুমি একটু রাগ করছো হয়তো, কিন্তু গানটার মাহলটাই এমন যে ওটা না শুনে এগোতে পারছি না। আচ্ছা, দু লাইন গাই। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুলি রাখলে ও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুলি রাখলে ও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ। কি করে এই গানটার প্রেমে না পড়ে থাকি বলুন তো? একটা অদ্ভুত সুন্দর ভাবে গানটা গাইলে। আচ্ছা একটা কথা বলো, আমরা যেরকম অনেক সময় অনুপমদাকে জিজ্ঞেস করি তোমার ফ্রিজে কি খুব শুকনো পেঁয়াজ কলি থাকে, তো ঠিক সেরকম তোমাকে একটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই গানটা কি নিজের জীবনের সাথে কখনো কিছু রিলেট করেছো? নিজেকে বলেছো গানটা কখনো? এই গানটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই গানটা লেখা। তারপর সেই অভিজ্ঞতা কি মেনে চলছো নাকি গুগলে মেরেছে হয়ে গেছে বলে? আমি যখন গানটা লিখেছিলাম আমি কখনোই ভাবতে পারিনি যে এই আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা সবার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে সমান হয়ে যাবে বা সবাই রিলেট করবে। আমি একটা এমনি গাড়িতে বসে দুটো লাইন লিখেছিলাম, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। তো সেটা যে এতটা সবার সাথে জড়িয়ে যাবে
সেটা পরে রিয়েলাইজ করেছি। আমার ভীষণ মনে আছে একটা মজার গল্প তোমায় বলি। তুমি তো জানো যখন কোভিড পিরিয়ডটা, তখন আমরা আরেকটা হৃৎপিণ্ডর গান নিয়ে আমরা সবাই চ্যালেঞ্জ গেম টেম খেলছিলাম। তো মনে আছে কিনা আই ডোন্ট নো, আমার মনে আছে একটা চ্যালেঞ্জ আছে। তো সেই সময় আমি দেখছি যে আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ, এটা কিন্তু কোভিড এর সময় সোশ্যাল মিডিয়াতে ভীষণ ব্যবহার হয়েছে। মানে কত মানে দূরদৃষ্টতা যে তবেই লিখে দিয়েছিল। আচ্ছা, এই যে হৃৎপিণ্ডর কথা এলাম, আমি নিজেই চ্যানেলে চলে এলাম আর কি। তো হৃৎপিণ্ডর গানও তো অপূর্ব গান, সেই গানগুলো তো তোমারই ইয়ে করা। তো শিলাদিত্য মৌলিক কি তোমার, মানে তুমি যদি বলো যে ইন্ডাস্ট্রিতে তোমার ওয়ান গুড ফ্রেন্ড বলা যেতেই পারে? শিলদার সাথেই তো আমার মানে সোয়েটার দিয়ে যাত্রা শুরু। তারপর শিলদার সাথে আমি হৃৎপিণ্ড করি, হৃৎপিণ্ডের গান প্রচন্ড পপুলার হয়। শিলদার সাথে যে কটা ছবি করেছি গানগুলো খুব মানুষের প্রচন্ড ভালো লেগেছে। তারপরে রিসেন্টলি লুকোচুরি করলাম, লুকোচুরির গানও মানুষের খুব ভালো লেগেছে। তো শিলদার সাথে যেহেতু শিলদাও মিউজিক্যাল, তো ডিরেক্টর যখন মিউজিক্যাল হয় তার সাথে বন্ধুত্বটাও খুব ভালো হয় এবং তার সাথে বোঝাপড়াটাও খুব ভালো হয়। তো তার সাথে কাজ করতেও সবসময় ভালো লাগে, এই জন্য মানে এরকম মিউজিক্যাল ডিরেক্টরের সাথে, এবং কাজটা আলটিমেটলি ভালো হয় আর কি। আচ্ছা, একটা কথা, আমি তো হৃৎপিণ্ডর গান অবশ্যই শুনতে চাই। ও একটা কথা আমাকে একটু বলো যে অরিজিৎ সিং এর সাথে কাজ করেছো তুমি, এবং আমি নিজে যখন এই খবরটা আমি পেলাম, আমি যেহেতু একটি রেডিও চ্যানেলে আছি, আমি ওকে ফোন করেছিলাম যে আমাকে প্লিজ বলো তুমি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। বিকজ আমরা অরিজিৎ সিংকে খুব পছন্দ করি সবাই, তার শুধু গান না, তার ব্যবহার, তার নম্র স্বভাব সবকিছু যেন ভীষণভাবে অ্যাট্রাক্ট করে আমাদের। ঠিক তেমনই আমাদের ভীষণ কাছের একজন, তাকে এত কাছ থেকে ডিরেক্ট করেছে, সেই অভিজ্ঞতাটা কি করে না শুনে থাকতে পারি। অরিজিতের সাথে গানটাও আমার খুব মানে কাকতালীয় ভাবেই ঘটেছে আর কি। এবং একটা টাইমে মানে এই গানটা অনেকটা টাইমও নিয়েছে এই গানটা তৈরি হতে। মানে গানটা তৈরি হতে টাইম নেয়নি, গানটা মানে অরিজিৎ গাওয়াটা বা গানটা যবে থেকে অরিজিৎকে পাঠিয়েছি তারপর থেকে অরিজিতের গাওয়াটায় অনেকটা টাইম গেছে। সেই টাইমটায় আমার একটু ভয় হচ্ছিল যে গানটা কি আদৌ অরিজিৎ গাইবে, কি আদৌ আমরা গানটা করতে পারবো অরিজিতের সাথে, যেটা একটা চিন্তা ছিল। তারপর যখন ও গানটা পাঠালো রেকর্ড করে, ও তো বাড়ি থেকেই রেকর্ড করে পাঠায়, তখন যখন ও গানটা পাঠালো তখন সব চিন্তা সব ভয় দূর হয়ে গেল। মানে এত অসাধারণ একটা রেন্ডিশন, মানে অরিজিতের সাথে কাজ করাটা মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, সেটা তো বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা, ওর সাথে যখন মানে ও এত অ্যাপ্রিসিয়েট করেছে আমার কাজ, এবং ওর এত ভালো লেগেছে গানগুলো, যে কটা গান গেয়েছে, এবং একই ছবিতে 3টে গান গাইছে, সেটা মানে খুবই একটা ভালো ব্যাপার আর কি। হ্যাঁ, এবং গানগুলো এত জনপ্রিয় হয়েছে, মানুষের এত ভালো লেগেছে। মানে সত্যি যখন গানটা তৈরি করেছিলাম, এবং এই গানগুলো তৈরি করেছিলাম আমি আমার জীবনের সবচেয়ে দ্রুততম তৈরি করা 4টে গান, এই গান 4টে তৈরি করেছিলাম আমি 2 দিনে। একটা গান শুনি। ওই গানটাই শোনাই যেটা সবচেয়ে জনপ্রিয়। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয়ে তোর সারা, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয়ে তোর সারা, রং মেশায় দিন রাতে এ দু চোখেরই দরিয়াতে, কে আর তুই ছাড়া, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চাই হৃদয়ে তোর সারা। একটা কথা, আমি একটু ইমোশনালি হয়ে গেলাম, যদিও একদমই অ্যাজ অ্যান অ্যাঙ্কার আমি ব্যক্তিগত কথা আড্ডায় তুলতে চাই না। এই গানটা আমার খুব কাছের গান, জানো রণজয়, যেহেতু বলার সুযোগ হলো তাই বলছি। এই গানটা, এই ছবিটা রিলিজ করেছিল জুলাই মাসে, খুব ভুল না করলে, আর অগস্ট মাসে আমার মা চলে যান। সো এই গানটা জুলাই মাস থেকে এটা আমার রিংটোন ছিল। আর আমি খুব একটা গান রিংটোনে দিয়ে দেওয়ার মতো আমি ঠিক ওরম নয়, তো আমি দিয়েছি। এবারে যখন আমার মা চলে গেলেন যেদিন, তারপর থেকে তো অগন্তি ফোন আসছে কনস্ট্যান্ট, এবং সমানে শুধু ওই গানটাই আমি শুনছি। এই গানটা সামাও আমি ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচড এই গানটার সাথে। সামাও আমি কেন জানো তো আমি গানটা চেঞ্জ করতাম না, তার কারণ আমি তোমায় বলি যে এই গানটা তো মা থাকাকালীন রিংটোনে বাজতো, ওই জন্য আমার খালি মনে হতো যে আচ্ছা এটা তো মা শুনেছে, তাই আমি গানটাকে চেঞ্জ করব না আর কি। মানে এখনো যখন মানে মা তো এই গানটা শুনে গেছে, এটাই থাকুক রিংটোন। আমি মানে একটা অদ্ভুত একটা ইমোশনাল কথা বলে ফেললাম, যেটা একদমই আমি
হয়তো এভাবে বলতে চাইনি, তোমাকে ইন্টারভিউতে পার্সোনালি হয়তো বলতাম। এই যে গানটা, এই গানটা হেন কোনো মেয়ে নেই, মানে ইউথ আর কি বলবো আমি, যে গানটার সাথে রিলস করেনি, মানে সবাই। আচ্ছা, ফিমেল ফ্যান তো তোমার প্রচুর, কি বলবে এই বিষয়ে, কেমন ভাবে এনজয় করো বিষয়টা? ফিমেল ফ্যান মানে প্রচুর বা মেল ফ্যান কম, ওরকম আমি আলাদা করে বুঝতে পারি না। ব্যাপারটা একটু এড়িয়ে যায় না, আমি বুঝতে পারি না ওরকম, সত্যি। আমি বোঝালাম, ঠিক আছে, সেটা ঠিক আছে, হলে তো খুবই ভালো, কিন্তু ভালোই লাগে মানে একটা মানে এনি অড এক্সপেরিয়েন্স যদি আমি একটু বলি, এনি অকওয়ার্ড মোমেন্ট তোমার উইথ আ ফিমেল ফ্যান? কোনো অড এক্সপিরিয়েন্স, অকওয়ার্ড মোমেন্ট নেই, তবে একটা মোমেন্ট আমার খুব ভালো এক্সপিরিয়েন্স বলতে পারি, বা একটা মনে রাখার মতো ঘটনা, যে প্রেমে পড়া বারণ গানটা রিলিজ হওয়ার কয়েক মাস পর আমি আমাকে একজন মেয়ে মেসেজ করে, প্রচুর মেসেজ আমি পাই গানের জন্য, তো তার মধ্যে এই মেসেজটি স্পেশাল ভাবে মনে আছে, যে সে আমাকে জানায় যে সে she was about to take her life. Okay, suicide. হ্যাঁ, তো কিন্তু যেই মুহূর্তে সে ওই কাজটা করতে চলেছিল, তো সেই মুহূর্তে সে আমার এই গানটা শোনে, এবং শুনে মনে হয় যে তার জীবনকে আরেকটা সুযোগ দেওয়া দরকার, এবং সে জীবনে ফিরে আসে, আবার সে সুইসাইড করে না। তো এগুলো মানে বিশাল প্রাপ্তি, মানে এটা এত আনন্দ দিয়েছিল আমাকে এই মেসেজটা, যে আমি এটা সারা জীবন মনে রাখবো, যে আমি আমার কাজের মাধ্যমে হয়তো একটা মানুষকে হলেও জীবনে ফিরিয়ে আনতে পেরেছি। রণজয়কে ব্যক্তিগতভাবে আমি খুব একটা চিনি না, মানে ব্যক্তিগতভাবে চিনি, মানে ভীষণ ব্যক্তিগতভাবে চিনি না, তাই আমার ওকে দেখে মনে হয় যে ও একটু ইন্ট্রোভার্ট, খুবই রাগী নাকি? রাগী তো মনে হয়, তার সাথে সাথে একটু ইন্ট্রোভার্টও মনে হয়, মানে সব রকম জিনিসগুলোই লাগে আর কি। তো একটা কথা বলো, যে মানে আমি তো ভীষণ এক্সট্রোভার্ট, ওই জন্য লাগে ইন্ট্রোভার্ট বোধহয়। তো তুমি যেহেতু আমার মনে হয় একটু ইন্ট্রোভার্ট, তো প্রফেশনাল ওয়ার্ল্ডে মানে যখন এই এত পিআর করছে সবাই সবাই, সেক্ষেত্রে কি একটু অসুবিধা হয়? অসুবিধা হয়, হয় এবং হয় না, দুটোই আর কি, মানে কখনো কখনো অসুবিধা হয়, আবার সেই অসুবিধাটা কি করে হ্যান্ডেল করতে হয় বা কি করে কোপ আপ করতে হয় সেটা এখন আমি শিখে গেছি। কিন্তু হ্যাঁ, ইন্ট্রোভার্ট হলে, এক্সট্রোভার্টরা বা যারা প্রচুর কথা বলে, তারা অনেক ক্ষেত্রে অনেক রকম অনেক দিক থেকে এগিয়ে থাকে, অ্যাডভান্টেজিয়াস অবস্থায়, সেটা ইন্ট্রোভার্টরা বরাবরই একটু পিছিয়ে থাকে। কিন্তু আমার মনে হয় আমি সেটা এনজয় করি, মানে আমি একটু সেক্লুডেড থেকে কাজ করতে পছন্দ করি। আমি প্রচুর ভিড়ভাট্টা বা সবাই যেটার পেছনে দৌড়াচ্ছে আমিও সেটার পেছনে দৌড়াচ্ছি, মানে ওই জিনিসটা নেই আমার মধ্যে। তো তার ফলে আমার ইন্ট্রোভার্ট ক্যারেক্টারটাই হয়তো আমার ওই একটু এক্সক্লুসিভিটি বা একটু সেক্লুডেড থেকে ভালো কাজ করার যে টেন্ডেন্সি, সেটাতে কন্ট্রিবিউট করে, সেটা আমার ভালোই লাগে। ভালোই তো, ভালোই লাগে যখন, আমাদেরও ভালোই লাগে। তো আচ্ছা, একটা কথা বলো, কি কি কাজ আসছে? আমার অনেকগুলো কাজ আসছে অলরেডি। 2024-এ আমার 4টে ছবি রিলিজ হয়েছে। আচ্ছা, 24-এ 4, মানে একদম মেরে দিয়েছে। তারপর বাকিটায় আসি। হ্যাঁ, বিজয়ার পরে রিলিজ হয়েছে, পারিয়া রিলিজ হয়েছে, সেদিন কুয়াশা ছিল, এবং লুকোচুরি। তো আগামী দিনে প্রথম যেটা রিলিজ হবে, যেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, সেটা হচ্ছে কৌশিকদার ছবি অযোগ্য। ওরে বাবা, আমিও ভীষণ এক্সাইটেড ওই ছবিটা নিয়ে। তো এই ছবিতে বুমবাদা এবং ঋতুদির 50তম ছবি, অযোগ্য জুটির 50তম ছবি, এবং কৌশিকদার সাথে আমার প্রথম কাজ, মানে এটা একটা মেমোরেবল, অসাধারণ কিছু পেতে চলেছি আমার মনে হয়, মানে ফিঙ্গার্স ক্রসড। যতক্ষণ না দেখতে পাচ্ছি বলতে পারছি না, তবে এবং অযোগ্যটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এটা প্রথম রিলিজ হবে। সুযোগটা কেমন এলো, কিভাবে এলো সুযোগটা? কৌশিকদা একদিন সকালবেলা আমাকে ফোন করে বললেন যে, রণজয়, এরকম আমার একটা গান দরকার, খুব খুব মেলাঙ্কলিক, হ্যাঁ, খুব বিষাদের একটা গান দরকার, আমাকে একটু তুই এটা একটা দে। তো মাস্টার কে বলেছে বিষাদের? আমি জানি না, আমাকে দেখলে মানে কেন সবার মনে হয় যে আমি তোমাকে দেখলে না, তোমার লেখাতে তোমার মানে আমি বলতে চাইছি যে তোমার সুরের যে একটা মেলবন্ধন, তাতে মনে হয়েছে আর কি। এক্সপিরিয়েন্স টক বলে একটা কথা আছে না, এটা হয়তো সেটাই। আচ্ছা, একটা কথা বলো, এই যে আমরা দুজন পাশাপাশি বসে আছি, ওকে একটু বলতে ইচ্ছে করছে একটু সরে বসুন, কারণ একটু সরে বসুনে ওর গানগুলো আমরা দারুণ ভাবে পেয়েছি। রণজয়, ওখানে একটা গান আমি দিয়েছিলাম যে গানের সাথে ও রবি ঠাকুরের গানকে ব্যবহার করেছিল, দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সো যেহেতু আমরা এই মাসটাই রবি ঠাকুরের মাস, এবং আমি একটু রিকোয়েস্ট করবো যদি ওই পোর্শনটুকু একটু শোনানো যায়। শুধু ওই পোর্শনটুকু? না না, মানে তুমি মানে গানের সাথে আর কি। হ্যাঁ,
তোকে নিয়ে দিন আসে আব ছায়ার পাশে পাশে, অবাক চোখ নিষ্পলক এই মধুমাসে, যেভাবে আগলে রাখিস আমার স্বপ্নের আপিস, লুকোচুরি জল ঘুরি মেঘ আকাশে, ছুঁয়ে থাকি মিশে থাকি পরস্পরের কবিতায়, ক্লান্তিহীন প্রতিদিন এই জীবন বয়ে যায়। আ, 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 আ। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে যে আমায় নেবে চিনে, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। আহা, সরি আমি এটা লিরিক্স না ভুলে না যাইলাম, না, আমি তো বলে দিলাম আমি তাই কথা ভুলে যাই খুব। হতেই পারে, সামনে যেহেতু ইয়ে নেই। তবে সত্যি এই গানটা মানে এটা কতটা ডিফিকাল্ট একটা কাজ যে ওরকম একটা লিরিক্সের সাথে রবি ঠাকুরের গানকে মিলিয়ে এবং তার গানটাকে ইনট্যাক্ট সুরটাকে রেখে আর কি, সেই রেসপেক্টটা রেখে আর কি। হ্যাঁ এটা একটু কঠিন ছিল বটে, কারণ হচ্ছে যে এই গানটা একটা 7 মাত্রার গান ছিল এবং আমার কম্পোজিশনটা, তো আমার কম্পোজিশন 7 মাত্রা হওয়ার ফলে রবীন্দ্রনাথের গান যেটা ব্যবহার করব, কমলদা চেয়েছিলেন একটা রবি ঠাকুরের গানকে এখানে প্লেস বলেছিলাম করতে, এটা। তো এবার সেটা আমি কিভাবে ব্যবহার করব 7 মাত্রার গানে, কারণ 7 মাত্রার ওই স্কেলে 7 মাত্রার রবি ঠাকুরের প্রচুর গান আছে, কিন্তু এই ফার্স্ট অফ অল এই নোট কম্বিনেশন, এই স্কেল, এই টেম্পো, এইগুলো ম্যাচ করছিল না খুবই, মানে এটা খুঁজে পেতেও মানে আমাকে ভাবতেও অনেক টাইম লেগেছে আর কি ব্যাপারটা। আচ্ছা, একটা কথা বলে যে তুমি কি ছোটবেলা থেকেই গান শেখো? মানে হ্যাঁ হ্যাঁ আমি একদম খুবই ছোটবেলা থেকে গান শিখেছি। কলকাতার ছেলে না বড় হওয়া? আমি তো খড়দায় বড় হয়েছি। আচ্ছা আমি শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুল গীতি শিখেছি। আচ্ছা, একদম আর ছোট এখন থেকে। কোথায় থাকো? এখন আমি সোনারপুরে থাকি আচ্ছা। আর বম্বেতে থাকি। আচ্ছা, মানে মানে কলকাতাতে এখন থাকা হয়, সেটাই যাওয়ার প্রশ্ন ছিল। হ্যাঁ আমি দুটো শহরেই মিলেই মিশে থাকছি, আপাতত তো কলকাতাতেই আছি। আচ্ছা, তো এইসব প্রশ্নগুলো আমার কাছে যা যা ছিল, আমি আশা করি তোমার ফ্যান্স যারা তাদের আমি প্রত্যেকটা প্রশ্ন রাখতে পেরেছি। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, রণজয় কি সিঙ্গেল? এই প্রশ্নটা খুবই ক্লিশেড, মানে না অত আমি ক্লিশে প্রশ্ন করেছি, উত্তর ব্যাস। রণজয় কি সিঙ্গেল, মানে এই প্রশ্নটা সবাই আমাকে করে, কিন্তু আমি জানি না এই প্রশ্নটা কেন করে আমার। কারণ তুই বোধহয় কাউকেই সঠিক উত্তরটা দাও না, ওই যে। হ্যাঁ তাই জন্য তো আমার মনে হয় যে প্রশ্নটা করাই উচিত না, আর আমার কাজটা দেখে হয়তো আমার মনে হয় যে লোকে আমার কাছ থেকে এত ব্যর্থ প্রেমের গান পায় যে লোকে ভাবে যে আমি সত্যি সিঙ্গেল, আমি প্রচন্ড ব্যর্থ হয়েছি, বা লোকের ভাবনাটা ভুল, তাহলে এটাই বলতে লোকের চাইছো? ভাবনা ভুল না, মানে লোকের মনে হতেই পারে। না, আমার প্রশ্নটার উত্তর হচ্ছে আমার- এই মুহূর্তে রণজয় কি প্রেমে পড়া বারণ বলছে নিজেকে? আমার মনে হয় প্রেমের মধ্যেই আমি থাকি, এবং মানে প্রেম আসে যায় জীবনে, মানে প্রেম না হলে প্রেমের গান তো তৈরি করতেই পারবো না। মানে প্রেমিকা কি আছে? প্রেমিকা প্রেমিকা আছে, মানে যে কোনো মানুষ, ক্রিয়েটিভ মানুষের একটা মিউজ থাকে, ক্রিয়েটিভ আচ্ছা। মিউজ যেটাকে বলা হয়, তো মানুষের প্রেম এবং প্রেমের গান, সেই মিউজ মানে সে গুলো হচ্ছে প্রেম পরিবর্তিত একবারে হতে থাকে। এসেছিল নীরবে, সেটা নয়? না না সেরকম তো নয়। মানে আপনারা যদি গানের সাথে সাথে রণজয়ের কাছে একটু ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়ার ক্লাস করতে চান, ডেফিনেটলি আপনারা ওকে জয়েন করতে পারেন। একেবারে ডিপ্লোম্যাটিক নয়, মানে এটাই সত্যি। আচ্ছা, সেই সত্যির মধ্যে থেকে আরো কিছু রাই রিসার্চ কোম্পানি বার করতে কখনো অন্য আড্ডায় পারে কিনা সেটা দেখা যাবে। আড্ডা তো শেষ করতে হবে, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আজকে এসে? খুব ভালো লাগলো, মানে আমি অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এবং তোমার সাথে বহুদিন পর আড্ডা হলো এরকম একটা জায়গায়, তুমি এবং তোমার পুরো টিম খুব ভালো সুন্দর করে আমরা আড্ডা সেশনটা করলাম, এবং এই ক্যাফেটাও খুব সুন্দর, আমার কোল্ড কফিটাও খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা একটু গানে গানে শেষ করবো কি এই কি গান অনুরোধটা? গাইবো বলো? আমার ইচ্ছা করছে তোমার কাছে শুনতে হেমন্ত মুখার্জির কোনো গান। রাখবে কি কথাটা? আমার অত্যন্ত পছন্দের আর্টিস্ট। আচ্ছা ঠিক আছে। এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু 2 জনে,
এই রাত শুধু যে গান, আহা। এই ক্ষণ এ দুটি প্রাণের কুহু কুজনে, এই রাত তোমার। আহা হা হা, কি সুন্দরভাবে শেষ করলো। আর বেশি কথায় যাব না, সকলে হাইফাই আড্ডা দেখবেন। কেমন লাগলো আজকের এপিসোড ডেফিনেটলি আমাকে জানান। আর হাই নিউজে যারা দেখছেন দেখতে থাকুন, যারা টেলিভিশনের পর্দায় দেখছেন সেটাই বললাম, আর যারা ইউটিউব আর ফেসবুকে দেখছেন অফকোর্স শেয়ার করুন, আরো মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিন। আর রণজয়কে আরো একবার অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। সকলে ভালো থাকবেন, গরমে কিন্তু বেশি করে জল খাবেন।